আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ইংলিশ মজা জবের পক্ষ থেকে আমি শাহিন স্যার আরও একবার হাজির হয়ে গেলাম জিকের আরও একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে, গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে। আমাদের এই ক্লাসগুলো মূলত যারা জব প্রার্থী, যারা চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য। এছাড়া যদি অন্য কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা আপনি ক্যান্ডিডেট হয়ে থাকেন, যেমন ধরেন অ্যাডমিশন, যদি কেউ থেকে থাকে অ্যাডমিশনের, তাহলে তার জন্য এই ক্লাসগুলো বেশ হেল্পফুল হবে। তবে আগামী কিছুদিন পরে যে 49তম বিসিএস অনুষ্ঠিত হতে যাচ্ছে, এই বিসিএস পরীক্ষার জন্য আমাদের ইংলিশ মজা জবের এই পেজে যতগুলো ক্লাস যাচ্ছে, যে পোস্টগুলো যাচ্ছে, সবগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা যারা এই পেজে আছেন, ফলোয়ার আছেন এবং রিয়েল জব প্রার্থী আছেন, তারা এই পেজটা সবসময় আপডেটগুলো ফলো করবেন। এবং যে ক্লাসগুলো হচ্ছে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, ম্যাথ, আইসিটি, যে ক্লাসগুলো হচ্ছে, এই প্রত্যেকটা ক্লাসই কিন্তু আপনাদের মাথায় রেখেই আমরা সাজিয়েছি। এবং বিশেষত 49তম বিসিএস যারা প্রস্তুতি নিতে চাচ্ছেন, নিচ্ছেন, তাদের জন্য এই ক্লাসগুলো অনেক বেশি হেল্পফুল হবে। আমি জিকেতে আপনাকে যে টপিকগুলো দেখাচ্ছি, যে টপিকগুলো নিয়ে আলোচনা করছি, সেই টপিকগুলো আপনি যদি প্রিভিয়াস প্রশ্ন দেখে থাকেন, তাহলে বিভিন্ন জায়গায় এই প্রশ্নগুলো এসেছে। এবং বিসিএস এর অর্থাৎ পিএসসির পছন্দের যে টপিকগুলো, সেই টপিকগুলোই আমি ধরে ধরে আপনাদের আলোচনা করছি। সাথে সাথে এই টপিক এমন কিছু টপিক, যে টপিকগুলো নিয়ে আলোচনা করছি, যেগুলোতে একজন পরীক্ষার্থীর, একজন শিক্ষার্থীর অনেক বেশি কনফিউশন তৈরি হয়, যেই টপিকগুলো থেকে অনেক ভুল উত্তর দেওয়ার সম্ভাবনা তৈরি হয়, ঠিক সেই টপিকগুলোই বেছে বেছে আমি আলোচনা করার চেষ্টা করছি। তো এই ক্লাসগুলো পেয়ে আপনাদের আসলে আদৌ আপনাদের মেধার পরিধি, জ্ঞানের পরিধি বাড়ছে কিনা, আপনাদের এটা কোনো কাজে লাগছে কিনা, সেটা জানাবেন। যারা এই মুহূর্তে আমার ক্লাস দেখছেন, তাদের একটা কথা বলবো, তাদের একটা রিকোয়েস্ট করব। সেটা হচ্ছে যে, দেখেন, আমরা অনলাইনে আপনার সামনে যখন কথা বলি, আমাদের সামনে তো কোনো মানুষ থাকে না, তাই না? ফিজিক্যালি কোনো মানুষ থাকে না। আপনারা নিশ্চয়ই এটা ফোনে বা ল্যাপটপে বা পিসিতে দেখছেন, একটা ডিভাইসে দেখছেন। তো আমরা যারা টিচার, যারা ক্লাস নিই, যারা ক্লাস করাই, তারা এই অডিয়েন্সগুলোকে প্রাধান্য দিয়েই ক্লাস নিই। আমরা সেই অডিয়েন্সগুলোকে গুরুত্ব দিয়েই কথা বলি। এখন আপনারা হ্যাঁ, মনোযোগ ধরে রাখার জন্য চুপচাপ ক্লাস করা বেটার, বাট যে ক্লাস নিচ্ছে, যে কথা বলছে, তারও আসলে একটা মনোযোগের, আকর্ষণের, আগ্রহের জায়গা তৈরি হয়। এবং সেটা হচ্ছে আপনাদের রেসপন্স। আপনারা যদি যথেষ্ট সাড়া না দেন, আপনারা যদি যথেষ্ট রেসপন্স না করেন, ক্লাস আপনি করছেন, আপনি আসলে এই বিষয়গুলো বুঝতে পারছেন অথবা বুঝতে পারছেন না, এই বিষয়গুলো যদি আমাদের জানান, তাহলে আমরা আসলে আরো বেশি অনুপ্রাণিত হই এবং আমার ক্লাসে আসলে সত্যি বলতে একজন টিচারের আরো বেশি মনোযোগ আসে। ঠিক আছে? সো যারা এই মুহূর্তে আমার এই ক্লাসটা দেখছেন, তাদেরকে আমি বলবো, আপনারা অন্তত একবার হলেও সাড়া দেন যে আপনি সাথে আছেন, ক্লাসটা দেখছেন, ক্লাসটা ভালো লাগছে অথবা ভালো লাগছে না, বুঝতে পারছেন বা পারছেন না, এই বিষয়গুলো জানান। অথবা আমি দেখা যাচ্ছে যে কথা বলতে বলতে এই টপিকেরই হয়তো গুরুত্বপূর্ণ কোনো ইস্যু আমি ছেড়ে যাচ্ছি, স্কিপ করে যাচ্ছি ভুলে, সেইটা আপনি আমাকে একটু মনে করিয়ে দিতে পারেন যে, স্যার আপনি এই জিনিসটা বললেন না, অথবা এই জিনিসটা সম্পর্কে আরো জানতে চাই। এরকম আপনার জানার আগ্রহ যত আমি দেখতে পাবো, এবং তাহলে আমার পক্ষ থেকে কি হবে, আপনাকে জানানোটা অনেক বেশি সহজ হবে এবং সুন্দরভাবে ইনশাল্লাহ জানাতে চেষ্টা করব। সো দেখেন, আজকে আমি যে টপিক নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে আন্তর্জাতিক লাইন ও সীমানা। এই বিষয়টা আসলে কি? এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। পিএসসি সহ বাংলাদেশের যেই প্রতিষ্ঠানগুলো চাকরির পরীক্ষা নেয়, তাদের কাছে পছন্দের যে টপিক, তার মধ্যে এইটা একটা। এই লাইন এবং সীমানা। লাইন এবং সীমানা মানে নিশ্চয়ই বোঝেন। খুব সংক্ষেপে আমি যদি আপনাকে সীমানা বুঝাইতে চাই, তাহলে ব্যাপার হচ্ছে যে, আপনার একটা জমি আছে, এই জমিটা আপনার, এই জমির চারটা সীমানা আছে না, চারটা দিক বা চারটা দিকে সীমানা আছে।
এই সীমানাকেই এটাকে আমরা ব্যক্তিগত জমির সীমানা বলছি। ঠিক একইভাবে আপনার ব্যক্তিগত জমির সীমানার মতো আপনি যে ওয়ার্ডে বসবাস করেন সেইটার একটা সীমানা আছে, যে এইটা এই ওয়ার্ডের অন্তর্গত। আপনি যে ইউনিয়নে বসবাস করেন, ঠিক আমি আপনাকে আসলে আরেকটু স্পেসিফিক ভাবে বোঝাই। ধরেন এইটা আপনার বাড়ি, আপনার বাড়ির ভিটার একটা সীমানা আছে, জমির একটা সীমানা আছে, বা আইল আমরা যাকে বলি, যেখান থেকে বঙ্গযোগ আইল বাঙ্গাল শব্দের উৎপত্তি হয়েছে। এবার আপনি যে গ্রামে বসবাস করেন তার একটা সীমানা আছে, আপনি যে ওয়ার্ডে বসবাস করেন তার একটা সীমানা আছে। সব গোল গোল না, আমি জাস্ট গোল করে দেখাচ্ছি। এরপরে ওয়ার্ড, তারপরে ইউনিয়ন, ইউনিয়নের পরে থানা, থানার পরে জেলা, জেলার পরে বিভাগ, বিভাগের পরে আপনার দেশের সীমানা, তাই না? এবার এইটা মনে করেন আপনার দেশের সীমানা, তাহলে ঠিক এর এই পাশেই আরো একটা দেশ আছে এরকম, এই পাশটা আপনার দেশ আর উল্টা পাশটা অন্য একটা দেশ। এই দেশের সীমানা নিয়েই কথা বলবো। পৃথিবীতে যত দেশ আছে এই প্রত্যেকটা দেশেরই নির্দিষ্ট একটা সীমারেখা আছে, সীমানা আছে। এই সীমানাকে বিভিন্ন সময় কিছু মানে ব্যক্তি এই সীমানা ভাগ করে দিয়েছেন, তাদের নাম অনুযায়ী ওই সীমানার নাম হয়েছে। এই সীমানাকে আমরা বলছি লাইন। লাইন আর সীমানা আসলে একই জিনিস। এবার আমরা আসলে কেন এটা পড়বো, কেন এটা পড়তে হবে? দেখেন, আপনার দেশের যে সীমানা, এই দেশের সীমানা মতো পৃথিবীর আরো যে দেশগুলো আছে সবার সীমানা আছে। এবার আপনি কি আসলে পৃথিবীর এই 195টা দেশেরই সীমানা পড়বেন? এই সবগুলোই কি গুরুত্বপূর্ণ? সবগুলোই কি পরীক্ষায় আসবে? না। এই যে 195টা দেশ, এর মধ্যে কিছু দেশের সীমানা আছে যেগুলো বিরোধপূর্ণ, যেগুলো বিভিন্ন কারণে আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ। এর মধ্যে আমাদের বাংলাদেশও পড়ে। বাংলাদেশ এবং ভারতের সীমানা আসলে গুরুত্বপূর্ণ একটা সীমানা। আবার ভারত পাকিস্তান, ভারত চীন, হ্যাঁ, জার্মানি পোল্যান্ড, তারপরে হচ্ছে রাশিয়া ইউক্রেন, আমেরিকা কানাডা, উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া, এইভাবে বেশ কিছু দেশের সীমানা নিয়ে প্রশ্ন হয় এবং আমাদের এগুলো জানতে হয়। এখন এইখানে সমস্যা যেটা সৃষ্টি হয় সেটা হচ্ছে, আপনাকে একটা সীমানার নাম দিয়ে বলবে এই সীমানা কোন দুটি দেশের মধ্যে অবস্থিত। উদাহরণস্বরূপ একটা খুব পরিচিত একটা সীমানার নাম করি, লাইন অফ কন্ট্রোল। একটা সীমানার নাম হচ্ছে লাইন অফ কন্ট্রোল। আপনাকে পরীক্ষা জিজ্ঞেস করবে লাইন অফ কন্ট্রোল কোন দুটি দেশের মধ্যে অবস্থিত বা কোন দুটি দেশের সীমানা। 4টা অপশন থাকবে, স্বাভাবিকভাবেই আপনাকে সঠিক উত্তরটা বেছে নিতে হবে। তো আমরা তাহলে আজকের ক্লাসে আসলে কোন লাইন আর সীমানা পড়বো, আর একটু পেছনে যে একটু দেখিয়ে দিই আপনাকে। দেখেন, লাইন এবং সীমানার উপরে আমরা আজকে প্রথম ক্লাসটা করব এবং আমি ইনশাল্লাহ এই লাইন এবং সীমানায় ছোট ছোট 4টি ক্লাসে ভাগ করে আপনাকে বুঝাবো। এবং আমি বিশ্বাস করি এই 4টা ক্লাস আপনি মনোযোগ দিয়ে করলে, খুব ভালোভাবে যদি আয়ত্ত করতে পারেন, বুঝতে পারেন, তাহলে আজ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত আপনি কোনো চাকরির পরীক্ষায় লাইন সীমানা থেকে কখনোই ভুল উত্তর দিয়ে আসবেন না। তবে মনোযোগ দিয়ে পুরো ক্লাসটা করতে হবে। তাহলে প্রথম ক্লাসে আমরা কি কি পড়বো সেটা একটু দেখি। প্রথম ক্লাসে আমরা 4টা লাইন বা সীমানা নিয়ে পড়বো। নাম্বার 1 র্যাডক্লিফ লাইন। 1 নাম্বার আমরা পড়বো র্যাডক্লিফ লাইন সম্পর্কে। নাম্বার 2 আমরা পড়বো লাইন অফ কন্ট্রোল বা এলওসি সম্পর্কে। নাম্বার 3 আমরা পড়বো লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। এটা হচ্ছে লাইন অফ কন্ট্রোল আর এটা হচ্ছে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। আর সর্বশেষ আজকে পড়বো আমরা ম্যাকমোহন লাইন। এই প্রত্যেকটা লাইন, আমরা 4টা যে লাইনের কথা বলছি, এই 4টা লাইনই ভারতের সাথে সম্পর্কিত বা সম্পর্কযুক্ত। এর সাথে ভারতের সাথে বাংলাদেশের বর্ডার আছে, ভারতের সাথে চীনের বর্ডার আছে, ভারতের সঙ্গে পাকিস্তানের বর্ডার আছে, ভারতের সাথে নেপাল ভুটান মায়ানমারের বর্ডার আছে। তো এই 4টা লাইন ভারতের সাথে বাংলাদেশ, ভারতের সাথে পাকিস্তান, ভারতের সাথে চীন, মূলত এই 3টা দেশের মধ্যে এই 4টা সীমানা বিস্তৃত। তাহলে আমরা প্রথমে র্যাডক্লিফ লাইন সম্পর্কে পড়ব। তো এই লাইনগুলো পড়ার আগে সবগুলো লাইন যেন আমরা একসাথে দেখতে পাই, সেজন্য আমাদের পুরো ভারত সম্পর্কে একটা
একেবারেই স্বচ্ছ ধারণা থাকতে হবে, ঠিক আছে? আচ্ছা, অনেকেই যোগ দিয়েছেন, ওমর ফারুক, মুক্তামণি, তারপরে হচ্ছে আশরাফুল ইসলাম, সঞ্জিদা আক্তার, আদিব ইসলাম, অনেকে যোগ দিয়েছেন, সালাম দিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম। আমি আবারও বলছি, যারা এই মুহূর্তে যোগ দিয়েছেন, যারা এই মুহূর্তে ক্লাসটি করছেন, একটু জানান যে আপনি সাথে আছেন, কি জানতে চান আর কেমন লাগছে সেটা একটু জানাবেন। তাহলে আমরা চলে যাই আমাদের ভারত, এই জায়গাটা দেখতে হবে। আপনি যখন লাইন অফ কন্ট্রোল, আমি যে 4টা লাইনের কথা বললাম, লাইন অফ কন্ট্রোল, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, র্যাডক্লিফ লাইন এবং ম্যাকমোহন লাইন, এই 4টা লাইন সম্পর্কে পড়তে যাবেন, তখন আপনাকে খুব ভালোভাবে ভারতের ম্যাপটা সম্পর্কে আইডিয়া রাখতে হবে। ভারতের ম্যাপ মানে দেখেন তো, ভারতের জন্ম কি 1947 সালে? না, ভারতের জন্ম আরো বহু আগে, প্রাগৈতিহাসিক যুগে ভারতীয় উপমহাদেশের জন্ম। 1947 সালে যে পার্টিশনটা হয়েছে, এইটা আপডেট একটা সীমানা বা পার্টিশন। কিন্তু ভারত বলতে সুপ্রাচীন কাল থেকে, এই যে আমি বোর্ডে যে মানচিত্রটা দেখতে পাচ্ছেন, লাল কালার দিয়ে লাল যে সীমানা দিয়েছি, এই লাল সীমানা, লাল রেখার মধ্যে যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই পুরোটা আসলে ভারত বা ভারতবর্ষ বা ভারতীয় উপমহাদেশ, এভাবে আমরা চিনি। এই ভারতীয় উপমহাদেশ, ভারতবর্ষ, এই জায়গাটাতে আমরা জানি যে বিভিন্ন বংশ বিভিন্ন সময় শাসন করেছে। আমরা ইতিহাসের ক্লাস করছি না, সুতরাং ওইদিকে যাব না। আমরা দেখব যে 1947 সালের ঘটনা কি ঘটেছে। আমরা জানি যে পলাশী যুদ্ধের মাধ্যমে 1757 সালে এই ভারতবর্ষের মূলত বাংলা প্রথমে ব্রিটিশদের দখলে চলে যায় এবং কালক্রমে তারা বিভিন্ন কলা কৌশলে জোর করে বা বিভিন্নভাবে তারা পুরো ভারতীয় উপমহাদেশ দখল করে ফেলে এবং তাদের বিরুদ্ধে অনেক আন্দোলন সংগ্রাম হয়। দীর্ঘ আন্দোলন সংগ্রামের পর প্রায় 290 বছর শাসন করে ব্রিটিশরা এই উপমহাদেশ থেকে বিদায় নেয়। যখন তারা বিদায় নেয়, এই এখন কি মাস চলছে? আগস্ট মাস, তাই না? আগস্ট মাস। এই আগস্ট মাসেরই 15 তারিখে ব্রিটিশ এই ভারতীয় উপমহাদেশে 2টা দেশের জন্ম দিয়ে চলে যায়, 2টা দেশকে স্বাধীনতা প্রদান করে চলে যায়। একটা হচ্ছে ভারত, একটা হচ্ছে পাকিস্তান। এই যে পাকিস্তান, আসলে এইটাও পাকিস্তান ছিল। যখন 1947 সালে ভারত ভাগ হয়, ভারত স্বাধীনতা অর্জন করে, তখন 2টা দেশ ছিল। একটা হচ্ছে পাকিস্তান, এটা হচ্ছে পশ্চিম পাকিস্তান, এটা ছিল পশ্চিম পাকিস্তান, আর এইটা ছিল পূর্ব পাকিস্তান, তাই না? এগুলো আমরা সবাই জানি। এবার দেখেন তো, পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান আসলেই তো পাকিস্তান, তাই না? মূল ভাগটা হচ্ছে ভারত এবং পাকিস্তান, 2টা দেশ। এইবার এই যে পাকিস্তান আর ভারতের যে বর্ডারটা নির্ধারণ করা হলো, যে সীমানাটা নির্ধারণ করা হলো, কখন? 1947 সালে। সেই বর্ডারটার নাম হচ্ছে র্যাডক্লিফ লাইন। আমি আপনাকে একটু এটা আলাদা করে দেখাচ্ছি। এই যে এইটা আমরা বললাম পূর্ব পাকিস্তান, মানে এইটাও পাকিস্তান, এই নীল দাগটা, আবার এইটাও পাকিস্তান, এই নীল দাগটা, এইটার নাম হচ্ছে র্যাডক্লিফ লাইন। আশা করি বোঝাতে পেরেছি। কখন হচ্ছে ঘটনাটা? 1947 সালে ভারত পাকিস্তান স্বাধীন হচ্ছে। তো ভারত পাকিস্তান যখন 2টা দেশ আলাদাভাবে স্বাধীন হচ্ছে, তখন তো তাদের সীমানা থাকবে, তাই না? আপনার বাবা মারা মানে আপনার বাবার সম্পত্তি ভাগ হচ্ছে। হ্যাঁ, আপনার বাবা আপনাদের 2 ভাইয়ের মধ্যে সম্পত্তি ভাগ করে দিচ্ছে। এইবার আপনার বাবার মোট সম্পত্তি ছিল এইটা। এবার আপনার এবং আপনার ভাইয়ের মধ্যে যখন সম্পদ ভাগ হচ্ছে, তখন মনে করেন যে আপনি ওই সম্পত্তির 2 দিকে 2টা অংশ পাচ্ছেন। হ্যাঁ, এই দিকে একটা অংশ পাচ্ছেন আর এই দিকে একটা অংশ পাচ্ছেন, মানে আপনি পাচ্ছেন এইটা আর আপনার ভাই পাচ্ছে এইটা। তাহলে দেখেন তো, এই যে 2 ভাইয়ের মধ্যে সম্পদের যে আইলটা হলো, যে সীমানাটা হলো, এটা করে দিলেন আপনার বাবা, এবং আপনার বাবার নাম ধরলাম যে এ। তাহলে আপনার বাবার নাম অনুসারে এই সীমানাটার নাম আপনারা 2 ভাই বললেন যে এইটা, এই আইলটার নাম, এই সীমানাটার নাম হচ্ছে এ সীমানা। ঠিক আছে? এবার এটাই আসলে র্যাডক্লিফ লাইন। ঠিক এমনই 1947 সালে ভারত পাকিস্তান যখন স্বাধীন হচ্ছে, তখন
এই ভারত এবং পাকিস্তানের সীমানা নির্ধারণ করার জন্য স্যার সিরিল র্যাডক্লিফকে দায়িত্ব দেওয়া হয় যে সীমানা অঙ্কন করো। হ্যাঁ, র্যাডক্লিফ লাইন আমরা আরেকটা ম্যাপে দেখব, মূল র্যাডক্লিফ লাইন। তো সীমানা নির্ধারণ করার কথা বলা হলো এবং তখন তিনি সীমানা নির্ধারণ করে দিলেন এবং ওই সীমানার নামেই র্যাডক্লিফ লাইন। এটা হচ্ছে আমরা একটা সীমানা দেখলাম। আরেকটা সীমানার কথা আমরা বলছি যে এই সীমানাটার নাম হচ্ছে লাইন অফ কন্ট্রোল। এই লাইন অফ কন্ট্রোল হচ্ছে জম্মু এবং মানে কাশ্মীরে ভারত এবং পাকিস্তানের সীমানা, আর লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল হচ্ছে কাশ্মীরে চীন এবং ভারতের সীমানা। ঘাবড়ানোর কিছু নাই, আমি এই ম্যাপে জাস্ট সবগুলো একবার দেখিয়ে দিচ্ছি, এরপরে প্রত্যেকটা আলাদা আলাদাভাবে দেখাবো। এবার আরেকটা লাইনের নাম হচ্ছে ম্যাকমোহন লাইন। এই যে ভারতের সাথে চীনের অন্য প্রান্তে যে সীমানা, সেইটার নাম হচ্ছে ম্যাকমোহন লাইন। তাহলে আমরা আজকে যে চারটা সীমানা পড়বো, চারটা লাইন পড়বো, সেইটা আমরা পড়ার শেষে এই ম্যাপে এসে আরেকবার মিলিয়ে নিব। তাহলে চলুন প্রথমেই আমরা বিস্তারিতভাবে র্যাডক্লিফ লাইন সম্পর্কে একটু জেনে নিই। র্যাডক্লিফ লাইন, র্যাডক্লিফ এইটা একজন মানুষের নাম। র্যাডক্লিফ কার নাম? একজন মানুষের নাম। ওই যে আপনার বাবার সম্পদ ভাগ করার কথা বললাম, জাস্ট ওই রকমই ঘটনা ছিল যে যেই কথাটা এতক্ষণ বললাম, আমি আর রিপিট করবো না। 1947 সালে যখন ভারত পাকিস্তান ভাগ হচ্ছে, তখন লর্ড মাউন্ট ব্যাটেন, কি নাম? লর্ড মাউন্ট ব্যাটেন, তিনি ছিলেন এই ভারতবর্ষে ব্রিটিশ শাসক। 47 সালে ব্রিটিশ পার্লামেন্টে ভারত স্বাধীনতা আইন পাশ হয়ে গেল এবং সেই 47 সালের ভারত স্বাধীনতা আইন যখন পাশ হচ্ছে, তার আগে একটা সীমানা নির্ধারণ করার প্রয়োজন পড়লো। আমরা দ্বিজাতি তত্ত্বের কথা শুনেছি। মোহাম্মদ আলী জিন্না দ্বিজাতি তত্ত্বের উত্থাপক বা প্রবর্তক। তিনি যখন আন্দোলন হচ্ছে, যখন ব্রিটিশরা মনে করছে যে ঠিক আছে তোমাদের আমরা স্বাধীনতা দিব, তখন লাহোর প্রস্তাবে এই দ্বিজাতি তত্ত্বের কথা প্রথম আসে। 1940 সালের ঘটনা। এইটা নিয়ে আমরা অন্য ক্লাসে কথা বলবো বিস্তারিত। তো দ্বিজাতি তত্ত্বের মূল কথা ছিল যে ভারতীয় উপমহাদেশে মূলত প্রধানত যেহেতু দুইটি জাতি বাস করে, একটা হিন্দু আর একটা হচ্ছে মুসলিম, সুতরাং একটা দেশ দিয়ে আমাদের হবে না, আমাদের দুইটা দেশ প্রয়োজন। একটা মুসলিমদের জন্য মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকা নিয়ে একটা মুসলিম রাষ্ট্র গঠিত হবে, আর হিন্দু সংখ্যাগরিষ্ঠ এলাকা নিয়ে ভারত গঠিত হবে এবং মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকার নাম হবে পাকিস্তান, আর হচ্ছে যে ইন্ডিয়া বা ভারত সেটা তো থাকবে। এই হলো দ্বিজাতি তত্ত্ব। এই তত্ত্ব যখন আসলো, তখন ব্রিটিশ সরকার স্যার সিরিল র্যাডক্লিফ, তার নাম কি? স্যার সিরিল র্যাডক্লিফ, তাকে দায়িত্ব দিলেন 1947 সালে যে ঠিক আছে র্যাডক্লিফ বস, তুমি একটা কাজ করো, তুমি হচ্ছে যে ভারত আর পাকিস্তান কোন এলাকা নিয়ে ভারত বানানো যায় আর কোন এলাকা নিয়ে পাকিস্তান বানানো যায়, এরকম একটা ম্যাপ তৈরি করে ফেলো। এবার একটা কমিটি গঠন করা হলো 47 সালে র্যাডক্লিফ এর নেতৃত্বে। র্যাডক্লিফ একাই যে ম্যাপটা আঁকলেন বা ভাগ করলেন, ব্যাপারটা এরকম না। তার বোর্ডে আরো মেম্বার ছিলেন, বাট চূড়ান্ত সীমানা নির্ধারণ করলেন র্যাডক্লিফ। এইবার র্যাডক্লিফ কি করলেন দেখেন, আমরা একটু খেয়াল করি। এই যে পুরোটা ভারত, এই ভারতের এইখান দিয়ে একটা দাগ টেনে দিলেন যে এই দিকে হবে, উপর থেকে এই দিকে হবে পাকিস্তান আর এই দিকে হবে ইন্ডিয়া। আবার এই জায়গায় আমরা বর্তমানে বাংলাদেশের যে অঞ্চলটা, এই জায়গাতেও মুসলমানদের সংখ্যা বেশি। হ্যাঁ, মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকা। এই জন্যে এইখানে একটা আইল তোলা হলো, আর এই জায়গা বাংলাদেশের ম্যাপের যে বর্তমান বর্ডার, এইখানে একটা দাগ দেওয়া হলো। এই দুইটা সীমানা কে নির্ধারণ করলেন? র্যাডক্লিফ। এই জন্যে এই সীমানাটার নাম হচ্ছে র্যাডক্লিফ লাইন, এই সীমানাটার নাম হচ্ছে র্যাডক্লিফ লাইন। ওকে, একটু খেয়াল করি র্যাডক্লিফ লাইন তাহলে কোন দুটি দেশের মধ্যে অবস্থিত। আপনাকে যদি জিজ্ঞেস করে যে পাকিস্তান এবং ভারতের মধ্যে সীমানার নাম কি, অপশনে অন্য থাকলো, সাথে থাকলো র্যাডক্লিফ লাইন, তাহলে অ্যান্সার হবে র্যাডক্লিফ লাইন। অর্থাৎ র্যাডক্লিফ লাইন হচ্ছে ভারত ও পাকিস্তানের
মধ্যে সীমানার নাম র্যাডক্লিফ লাইন। যেহেতু পাকিস্তানের ভূখণ্ড ছিল দুইটা, পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান, সুতরাং পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তান মিলেই ভারতের সাথে তাদের সীমানার নাম হচ্ছে র্যাডক্লিফ লাইন। এবার 1971 সালে যখন বাংলাদেশ স্বাধীন হলো তখন কি এই সীমানাটার নাম চেঞ্জ হয়ে গেল? একটু ভালো করে খেয়াল করেন তো। এই সীমানাটা হয়েছিল 1947 সালে। এইবার 1971 সালে যখন বাংলাদেশ স্বাধীনতা অর্জন করলো তখন কি বাংলাদেশের ম্যাপটা চেঞ্জ হয়ে গেল? এই ম্যাপে কি কোনো নতুন ভূমি যুক্ত হলো বা কোনো ভূমি ছেড়ে দেওয়া হলো, এরকম হলো না। 1947 সালে যে র্যাডক্লিফ লাইন কার্যকর হয়েছিল ওই সীমানা নিয়েই, ওই সীমারেখা নিয়েই বাংলাদেশের জন্ম হলো 1971 সালে। তাহলে এই র্যাডক্লিফ লাইন কার কার মধ্যে হবে? র্যাডক্লিফ লাইন সীমানা নাম্বার 1, 1 নম্বর হচ্ছে র্যাডক্লিফ লাইন হচ্ছে ভারত ও পাকিস্তানের মধ্যে, তাই না? পাকিস্তান। এইবার 2 নাম্বার হচ্ছে 1971 সালে যখন বাংলাদেশ স্বাধীন হয়ে গেল তখন র্যাডক্লিফ লাইন ভারত ও বাংলাদেশ। তাহলে র্যাডক্লিফ লাইন ভারত পাকিস্তান এবং ভারত বাংলাদেশ উভয় দেশেরই সীমানা। ঠিক আছে, এইখানেই পরীক্ষায় অনেকেই ভুল করেন এই জায়গাটাতে। কেউ কেউ মুখস্থ করে যখন পড়েন, দেখেন এইটা আমি বলছি, গ্যারান্টি দিচ্ছি আপনি যদি বুঝেন আর কোনোদিন ভুল হবে না র্যাডক্লিফ লাইন। আমি আমার কথা বলি, আমি যখন প্রথম পরীক্ষা দিই, আমি যখন অ্যাডমিশন টেস্ট দিই, আমি যখন চাকরির পরীক্ষা প্রথম দিতে শুরু করি, তখন আমি পরীক্ষার হলে গিয়ে দেখছি যে আমি পড়েছি যে বাংলাদেশ এবং ভারতের মধ্যে সীমারেখার নাম হচ্ছে র্যাডক্লিফ লাইন, আর পরীক্ষার অপশনে গিয়ে দেখছি ভারত আর পাকিস্তান, বাংলাদেশের নাম নাই। এবার কি করি? মরি। ঠিক আছে, আসলে সমস্যাটা হচ্ছে আমার জানাতে সমস্যা ছিল, আমি ম্যাপ দেখে বুঝে পড়েছিলাম না, আমি জাস্ট মুখস্থ করেছিলাম। হ্যাঁ, কিভাবে মুখস্থ করেছিলাম? এরকম ভারত পাকিস্তানের মধ্যে, ভারত বাংলাদেশের মধ্যে র্যাডক্লিফ লাইন ভারত বাংলাদেশের মধ্যে, এইভাবে পড়েছিলাম বলেই পরীক্ষায় ভুল করেছিলাম। আপনি ভুল করবেন না। দেখেন, পাকিস্তান এবং বাংলাদেশ একই দেশ ছিল, ওই সময় র্যাডক্লিফ লাইন হয়। যখন বাংলাদেশ স্বাধীন হয় তখন বাংলাদেশ ভারতেরও ম্যাপ সীমানা ওই একটাই থাকে, র্যাডক্লিফ লাইন। আর পাকিস্তানের যে সীমানাটা ছিল ওইটার নামও র্যাডক্লিফ লাইনই থেকে যায়। তাহলে র্যাডক্লিফ লাইন 3টা দেশের সীমানা। ভারত মাঝখানে যদি ধরি, এই পাশেও র্যাডক্লিফ লাইন পাকিস্তানের সাথে, এই পাশেও র্যাডক্লিফ লাইন বাংলাদেশের সাথে। আশা করি আর ভুল হবে না। এবার আমরা পরেরটাতে যাব। খুবই ইম্পর্টেন্ট 2টা লাইন, লাইন অফ কন্ট্রোল অ্যান্ড লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। এইটাতে যাব। র্যাডক্লিফ লাইন নিয়ে যদি এখনো মনের মধ্যে কোনো সন্দেহ সংশয় থাকে আমাকে জানান কমেন্ট করে। এবার আমরা যাব লাইন অফ কন্ট্রোল এবং লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। এইটা আসলে কি, কোথায়? লাইন অফ কন্ট্রোলকে সংক্ষেপে LOC বলা হয়। LOC, ইন্ডিয়ানরা এটা অনেক বেশি ব্যবহার করে। LOC সারাদিন তারা বলে। LOC মানে লাইন অফ কন্ট্রোল। এই যে 3টা ওয়ার্ডের সংক্ষিপ্ত রূপ হচ্ছে LOC, লাইন অফ কন্ট্রোল। আরেকটা হচ্ছে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। দুইটার মাঝখানে এই একটা শব্দের পার্থক্য। একটা হচ্ছে নিয়ন্ত্রণ রেখা, আরেকটার নাম হচ্ছে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা, তাই না? বাংলায় যদি আমরা বলি তাহলে ব্যাপারটা এরকম হয়। আমি একটা কমেন্ট পড়তে চাই। সালমা সিদ্দিকা ঝর্ণা মণ্ডল বলছেন যে স্যার, বাংলাদেশ বিষয়াবলী এবং আন্তর্জাতিক বিষয়াবলী নিয়ে একটা কোর্সের ব্যবস্থা করেন প্লিজ। অন্য বিষয় অনলাইনে কোর্স পেলেও এই 2টা বিষয় পাই না। আচ্ছা, আমি আপনাকে আশ্বস্ত করতে চাই কিছুদিনের মধ্যেই ইনশাল্লাহ আপনি পুরো একটা সুন্দর সাজানো গোছানো কোর্স আপনারা পেতে যাচ্ছেন যারা জব প্রার্থী তাদের জন্য। এইখানে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান আপনার যা লাগে সবকিছুই থাকবে। আর আপনার মূলত বিশেষত যেহেতু সাধারণ জ্ঞানে প্রবলেম, আমি আপনাকে এইটা মানে প্রতিশ্রুতি দিতে চাই যে আপনি ওই কোর্সে যখন যুক্ত হবেন তখনও ইনশাল্লাহ ভালো মানের সাধারণ জ্ঞানের ক্লাস পাবেন। সেখানে বাংলাদেশ, আন্তর্জাতিক, সাম্প্রতিক সব কিছু নিয়ে আলোচনা করা হয় ইনশাল্লাহ। তাহলে আমরা আরেকবার ফিরে আসি আমাদের পড়ায়। লাইন অফ কন্ট্রোল, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল বুঝতে হলে দেখেন
ব্যাপারটা একটু খেয়াল করেন, এই যে দুইটা লাল দাগ দেখছেন, এই একটার নাম হচ্ছে লাইন অফ কন্ট্রোল আর আরেকটার নাম হচ্ছে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। এটা আপনাকে সহজভাবে বোঝানোর জন্য আমি একটা সাদা একটা পেজ নিলাম, এইখানে একটা দাগ দিলাম। হ্যাঁ, মোটামুটি ঠিক একই রকম হবে না, মনে করেন যে এইটা একটা ভূখণ্ড, এইটার নাম হচ্ছে কাশ্মীর, এইটার নাম হচ্ছে কাশ্মীর, ভূস্বর্গ নামে পরিচিত কাশ্মীর। এইটা কি? কাশ্মীর। আমরা ওই ম্যাপে একটু দেখে আসি। প্রথম ম্যাপে এই যে এই জায়গাটা একটু খেয়াল করেন, এই জায়গাটার নাম হচ্ছে কাশ্মীর। আমি যে সাদা পেজে যেটা আঁকালাম সেটা মনে করেন এটার নাম হচ্ছে কাশ্মীর। এর কাশ্মীর নিয়ে, কাশ্মীরের ইতিহাস নিয়ে একটা পূর্ণাঙ্গ ক্লাস হতে পারে। তো আমি আজকে কাশ্মীরের ইতিহাস যতটুকু না বললে আপনাকে লাইন বোঝাতে সমস্যা হবে ততটুকু বলছি। কাশ্মীর নিয়েই একটা বিস্তারিত ক্লাস করা যেতে পারে। দেখেন, আমরা একটু জাস্ট ঘটনার ইতিহাসের যতটুকু প্রয়োজন ততটুকু একটু জেনে আসি। 1947 সালে কি হচ্ছিল? ভারত পাকিস্তান স্বাধীন হলো, তাই না? এবার 47 সালে ভারত পাকিস্তান যখন স্বাধীন হচ্ছে তখন ওইখানে ওই যে ভারত স্বাধীনতা আইনে বেশ কিছু ধারা ছিল। তার মধ্যে একটা ছিল যে মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চলগুলো নিয়ে পাকিস্তান হবে। এই অঞ্চলগুলো কোনগুলো উল্লেখ করে দেওয়া ছিল, যে বর্তমান পাকিস্তান এবং পূর্ব পাকিস্তান যে অংশটা, এই অংশগুলো নিয়ে পাকিস্তান নামক একটা রাষ্ট্র গঠন হবে। হিন্দু অধ্যুষিত এলাকা নিয়ে ভারত নামক আরেকটা রাষ্ট্র গঠিত হবে। এরপরে আরেকটা ধারা ছিল যে যেই রাষ্ট্রগুলো স্বাধীন রাজ্য বা দেশীয় রাজ্য, ওই শব্দটা হচ্ছে দেশীয় রাজ্য। হ্যাঁ, দেশীয় রাজ্য। এই দেশীয় রাজ্য এরা ইচ্ছে করলে ভারতের সাথেও যোগ দিতে পারবে, ইচ্ছে করলে বাংলাদেশের সাথে পাকিস্তানের সাথেও যোগ দিতে পারবে, অথবা তারা স্বাধীন থাকতে চাইলে স্বাধীনও থাকতে পারবে। একটু খেয়াল করেন এই ধারাটা বলল হিন্দু অঞ্চল নিয়ে ভারত হবে, মুসলিম অঞ্চল নিয়ে পাকিস্তান হবে, আর দেশীয় রাজ্য মানে ভারতের 7 সিস্টার্সের এইদিকে কিছু ছিল, দার্জিলিং এর ওই অংশটা ছিল, হ্যাঁ, সিকিম এই অঞ্চলটা ছিল, কাশ্মীর ছিল, ভারতের মধ্যপ্রদেশের দিকে কিছু অঞ্চল ছিল। হ্যাঁ, এই অঞ্চলগুলোকে বলা হতো দেশীয় রাজ্য। এই দেশীয় রাজ্যগুলো আসলে কি একটু আমরা জেনে নিই। দেশীয় রাজ্য সরাসরি ব্রিটিশদের শাসনের অন্তর্ভুক্ত ছিল না, এরা ব্রিটিশদের অনুগত হয়ে ব্রিটিশদের ট্যাক্স দেওয়ার মাধ্যমে নিজেরাই শাসন করত। এখন স্বায়ত্ত শাসনের মতো অনেকটা বিষয়টা এরকম। তো এইগুলোকে বলা হতো দেশীয় রাজ্য। ওখানে ডিরেক্ট ব্রিটিশরা শাসন করতো না, ওইখানে আলাদা শাসক ছিল যারা ব্রিটিশদের অনুগত হয়ে শাসন করত। এইবার এই কাশ্মীর এই জায়গাটা ওইরকম একটা দেশীয় রাজ্য ছিল। এই কাশ্মীরের ইতিহাস অনেক প্রাচীন, সেটা নিয়ে আমরা অন্য একটা ক্লাসে কথা বলবো। তো কাশ্মীরের ইমিডিয়েট মানে 1947 সালে যখন ভারত পাকিস্তান ভাগ হচ্ছে তখন কাশ্মীরের যিনি শাসক ছিলেন তার নাম হচ্ছে হরি সিং। কি নাম? হরি সিং। তিনি শিখ ধর্মের অনুসারী। দেখেন, কাশ্মীরের জনসংখ্যার অধিকাংশই মুসলিম সংখ্যাগরিষ্ঠ মানে ইসলাম ধর্মাবলম্বী, কিন্তু শাসক এই হরি সিং এর বাবা গোলাপ সিং তিনি এই ব্রিটিশদের কাছ থেকে কাশ্মীরটা কিনে নিয়েছিলেন। ঠিক আছে, কাশ্মীর রাজ্য এই হরি সিং এর বাবা নাম হচ্ছে গোলাপ সিং, এই ভদ্রলোক ব্রিটিশদের কাছ থেকে কাশ্মীর কিনে নিয়েছিলেন এবং উত্তরাধিকার সূত্রে হরি সিং তিনি হচ্ছে যে কাশ্মীরের শাসক ছিলেন। যখন ব্রিটিশরা এই যে 3 নম্বর ধারা বললাম যে দেশীয় রাজ্যগুলো চাইলে স্বাধীন থাকতে পারে, 3টা অপশন, চাইলে স্বাধীন থাকতে পারে, চাইলে ভারতের সাথে যোগ দিতে পারে, চাইলে পাকিস্তানের সাথে যোগ দিতে পারে। এইবার এই কাশ্মীর কি করবে সেটা নিয়েই সিদ্ধান্তহীনতায় ভুগছিল। কাশ্মীর সিদ্ধান্তহীনতায় ভুগছিল মানে কাশ্মীরের রাজা হরি সিং সিদ্ধান্তহীনতায় ভুগছিলেন। কেন ভুগছিলেন? কারণ তার দেশের মানুষ অধিকাংশই মুসলিম, কিন্তু তিনি মুসলিম না, তিনি শিখ ধর্মের অনুসারী। এবার হরি সিং যখন এরকম দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়েছেন, 47 আগস্টে স্বাধীন হলো ভারত পাকিস্তান,
সেপ্টেম্বর অক্টোবরের 26 তারিখের ঘটনা। অক্টোবরে এসে হরি সিং, এই হরি সিং, হ্যাঁ, রাজা হরি সিং যখন চিন্তায় মগ্ন যে কি করব, হোয়াট শুড আই ডু, তখন এই দিক থেকে কাশ্মীরের এই অঞ্চলে পাকিস্তান, এই পাশটা কে ছিল, এই পাশটা ছিল হচ্ছে পাকিস্তান, আর কাশ্মীরের এই পাশটায় ছিল হচ্ছে ভারত। একটু খেয়াল করেন, এই পাশটা ছিল ভারত। এবার পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া এই অঞ্চল থেকে কি বলে পাখতুন জাতি যোদ্ধারা এই মূলত অন্যভাবে ধরেন যে পাকিস্তানের সৈন্যবাহিনী আক্রমণ করে কাশ্মীরে। ভালো করে খেয়াল করেন, হরি সিং সিদ্ধান্তহীনতায় ভুগছে। 1947 সালের আগস্ট চলে যাচ্ছে, সেপ্টেম্বর চলে যাচ্ছে, অক্টোবরে গিয়েও তিনি সিদ্ধান্তহীনতায় ভুগছেন যে আমি পাকিস্তানে যোগ দিব, ভারতে যোগ দিব, নাকি আমি স্বাধীনই থাকবো। এই সময় পাকিস্তান আক্রমণ করে বসলো কাশ্মীরে, যে কাশ্মীর আমাদের। হ্যাঁ, পাকিস্তান আক্রমণ করে বলল পাকিস্তান আমাদের, পাকিস্তান আমরা নিয়ে নিব। এবার হরি সিং তিনি উপায় অন্তর না পেয়ে ভারতে পালিয়ে গেলেন, ভারতে আশ্রয় নিলেন, এবং ভারতের ওই সময় যিনি প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহেরু, তার সাথে 1947 সালের 26 অক্টোবর 1947 সালের 26 অক্টোবর একটা চুক্তি করলেন। এই চুক্তির মাধ্যমে তিনি ভারতের সঙ্গে যোগ দেওয়ার ইচ্ছা পোষণ করলেন। এইবার আমরা এটাকে কাশ্মীর বলেই রাখি। একটু খেয়াল করি, আমরা এই কাশ্মীর একটা অংশ পাকিস্তান দখল করে নিল, ধরে নিলাম এই অংশটা পাকিস্তান দখল করে নিল। পাকিস্তান তো আক্রমণ করেছিল, হরি সিং পালিয়ে ভারতে আসলো। এবার পাকিস্তান কাশ্মীরের এই অংশটা দখল করে নিল এবং এইটার নাম দিল আজাদ কাশ্মীর। এইটার নাম দিল কি? আজাদ কাশ্মীর। এবার ভারতের কাছে হরি সিং যখন চলে এসেছে, ভারত তখন সেনাবাহিনী পাঠিয়েছে এবং ভারত তখন এই পর্যন্ত দখল করে নিল এবং এটার নাম দিল হচ্ছে জম্মু কাশ্মীর। এটার নাম কি দিল? জম্মু কাশ্মীর। ওকে, জম্মু কাশ্মীর। এইবার এই পাশে কি ছিল? এই পাশে ছিল চীন। হ্যাঁ, এই পাশে চীন বলে আরেকটা দেশ আছে, নিশ্চয়ই জানেন। এবার চীন বলছে যে বেটা, মানে ভারত আর পাকিস্তান দুজনে কাশ্মীর দখল করে নিল, মানে চীনের সঙ্গেও তো কাশ্মীরের সীমানা আছে। চীন বলছে বেটা কি পাইছো তোমরা, মানে তোমরা যা ইচ্ছে তাই করবা, কাশ্মীর একা একা নিয়ে নিবা, আমারও দরকার কাশ্মীর, আমিও নিয়ে নিব। এই বলে এই অংশটা দখল করে নিল চীন। এই অংশটার দখল চীন নিয়ে এর নাম দিল আশকাই নাকি আকসাই, একটু আমরা দেখে আসি। হ্যাঁ, আশকাই নাকি এই জায়গাটার নাম, এই যে এইটা আকসাই। হ্যাঁ, আকসাই, এইটার নাম হলে আকসাই চীন। আমি কি আপনাদের বোঝাতে পারছি কাশ্মীরের ঘটনাটা? একটু খেয়াল করি তো আমরা আরেকবার, আমরা একটু আলাদা কালার ইউজ করি। এইটা, এই লাইনটা যেটা ছিল, আমরা এই লাইনটা টানি, তারপরে আমরা হচ্ছে অন্য একটা কালার দিয়ে চীনের অংশটা আলাদা করে দিই। হ্যাঁ, আর লালটা হচ্ছে কাশ্মীরের, মূল কাশ্মীরের বর্ডার। এইবার কি বলে যে পাকিস্তান কাশ্মীরের যে অংশটা দখল করে নিল এইটার নাম হলো কি আজাদ কাশ্মীর। ভারত যে অংশটা দখল করে নিল ওই জায়গাটার নাম জম্মু কাশ্মীর। আর চীন কাশ্মীরের যে জায়গাটা দখল করছে তার নাম হচ্ছে আকসাই চীন। এইবার এই যে ভারত আর পাকিস্তানের আসল সীমানার নাম আমরা একটু আগে পড়েছি যে র্যাডক্লিফ লাইন, বাট কাশ্মীরে এসে ভারত এবং পাকিস্তানের যে সীমানা, কাশ্মীরে এসে শুধু কাশ্মীরে ভারত এবং পাকিস্তানের যে সীমানা তার নাম হচ্ছে লাইন অফ কন্ট্রোল, বা আমরা সংক্ষেপে লিখি LOC। হ্যাঁ, এই যে এটা ভারত এবং পাকিস্তানের মধ্যে কাশ্মীরে যে সীমানা সেটার নাম হচ্ছে লাইন অফ কন্ট্রোল বা LOC। এবার ভারতের সাথে এই যে চীনের
দখলকৃত কাশ্মীরের যে সীমানা, এইটার নাম হচ্ছে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। এইটা হচ্ছে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। বুঝতে পেরেছেন? ভারত পাকিস্তানের মধ্যে লাইন অফ কন্ট্রোল, আর ভারত চীনের মধ্যে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। কোথায়? কাশ্মীরে, শুধুমাত্র কাশ্মীরে। এবার আমরা এই আসল ম্যাপটাই ফিরে আসি। আমি আপনাকে আসলে এতক্ষণ এই জিনিসটাই দেখাচ্ছিলাম যে এইটা কাশ্মীর, কোনটা যেন কাশ্মীর, এইটা কাশ্মীর, তাই না? এই যে সাদাটে যে অংশটা দেখতে পাচ্ছেন, এই যে এইটা হচ্ছে পুরো কাশ্মীর, এইটা হচ্ছে পুরো, আর একটু উপর দিয়ে এইটা হচ্ছে পুরো কাশ্মীর। এই কাশ্মীরে পাকিস্তান তাহলে এই অংশটা দখল করলো, জম্মু কাশ্মীর। ভারতীয় অংশটা দখল করলো, পাকিস্তানেরটা আজাদ কাশ্মীর, ভারতেরটা জম্মু কাশ্মীর, আর চীন যে জায়গাটা দখল করে নিল আকসাই চীন। তাহলে ভারত এবং পাকিস্তানের মধ্যে কাশ্মীরের যে সীমানা সেটা হচ্ছে লাইন অফ কন্ট্রোল, আর ভারত এবং চীনের মধ্যে কাশ্মীরের যে সীমানা সেটার নাম হচ্ছে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। আশা করি এইখানে আপনার আর ভুল হবে না, দ্বিধাদ্বন্দ্বের কোনো বিষয় নেই। এবার আমরা অন্য আরেকটা সীমানায় যাব, সেটার নাম হচ্ছে ম্যাকমোহন লাইন। আমরা ভারত এবং চীনের মধ্যে একটা সীমানা পড়লাম যেটার নাম হচ্ছে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। এটা ছিল কাশ্মীর কেন্দ্রিক সীমানা, কিন্তু ভারতের অন্যান্য অংশেও ভারতের সাথে চীনের সীমানা ছিল। আমরা ওই ম্যাপটা আরেকবার দেখে আসি। এই ম্যাপটা আরেকবার আমরা দেখব। এই যে এখানে দেখেন, আমরা এতক্ষণ লাইন অফ কন্ট্রোল এবং লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল ঠিক এই এলাকায় পড়লাম। এখন এই এলাকার বাইরেও দেখেন, এই যে এটা চীন আর এটা ভারত, এইখানে কিছু সীমানা আছে, এই দিকে কিছু সীমানা আছে চীনের সাথে। এবার চীন এবং ভারতের কাশ্মীর বাদে অন্য জায়গায় যে সীমানা, সেই সীমানার নাম হচ্ছে ম্যাকমোহন লাইন। ম্যাকমোহন লাইন, এটা 1914 সালে হয়েছিল। ম্যাকমোহন লাইন 1914 সালে এই সীমানাটা টানা হয়েছিল। তাহলে ম্যাকমোহন লাইনের ব্যাকগ্রাউন্ডটা আমি খুবই সংক্ষেপে একটু বলতে চাই। 1914 সালে মূলত ভারতের এই যে 7 সিস্টার্স যে অংশটা আছে, অরুণাচল, তারপরে হচ্ছে আসাম অরুণাচলের এই জায়গাটা, নাগাল্যান্ড অরুণাচল, এই জায়গাটা ভারত এবং চীনের সীমানা আছে। এইখানে 1914 সালে যে সীমানাটা নির্ধারণ করা হয় সেটার নাম ম্যাকমোহন লাইন। আপনি এইটা মনে রাখতে কঠিন হলে সহজ করে মনে রাখবেন, ভারত এবং চীনের মধ্যে দুইটা সীমানা আছে। একটা হচ্ছে শুধু কাশ্মীর কেন্দ্রিক, কাশ্মীরে ভারতের সাথে চীনের যে সীমানা সেটার নাম হচ্ছে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, আর কাশ্মীর বাদে ভারতের অন্য জায়গায় চীনের সাথে যে সীমানা সেটার নাম হচ্ছে ম্যাকমোহন লাইন। ঠিক আছে? তাহলে আমরা আসলে এই যে এই জায়গাটা আর মনে হয় বলার দরকার নাই। এই যে ইন্ডিয়ার অরুণাচল, কি বলে যে 7 সিস্টার্সের যে অংশটা, সেখানে এই পাশে হচ্ছে ভারত, ওই পাশে হচ্ছে চীন, এবং সেই চীনটা, সেই লাইনটার নাম হচ্ছে ম্যাকমোহন লাইন। এইটাও একটা মানুষেরই নাম, ব্রিটিশ একজন কর্মকর্তা, তিনি 1914 সালে এই সীমানাটা নির্ধারণ করেছিলেন। এই সীমানা বিশ্বে যতগুলো গোলযোগপূর্ণ সীমানা আছে সেইটার মধ্যে একটা হচ্ছে এই ম্যাকমোহন লাইন। কারণ ভারত এই সীমানা মানলেও চীন এই সীমানা মানে না বা স্বীকৃতি দেয় না। এই জন্য চীন মাঝে মাঝে বলে, হ্যাঁ বেটা এই জায়গাটা আমাদের, এটা তোরা জোর করে দখল করছিস, বলে বেটা এই জায়গাটা আমাদের, এটা তোরা জোর করে দখল করছিস। এই জন্য এই ম্যাকমোহন লাইনে ভারত এবং চীনের মধ্যে যে উত্তেজনা হয় না মাঝে মধ্যেই, এটা ম্যাকমোহন লাইন কেন্দ্রিক হয়। লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলে খুব কম হয় তুলনামূলক, এইখানে বেশি হয়। এইবার ফাইনালি আমাদের সময় এসেছে আমাদের ক্লাসটা একটু গুছিয়ে বোঝার। আমরা এতক্ষণ আসলে যে লাইনগুলো পড়লাম সেটা আমরা আরেকবার একটু গুছিয়ে বুঝে নিব এবং তারপরে আমরা ক্লাসটা শেষ করব। মূল কথা হচ্ছে আমরা 4টা লাইন দেখেছি। একটা র্যাডক্লিফ লাইন, যে লাইনটা 1947 সালে পাকিস্তান এবং ভারত আলাদা হওয়ার সময় সীমানা গঠন করা হয়, তার নাম হচ্ছে র্যাডক্লিফ লাইন। এই লাইনটা, ওই লাইনের কমিটিতে যে প্রধান ছিলেন স্যার সিরিল র্যাডক্লিফ, তার নাম অনুসারে করা হয়েছে। এরপরে 47-এ ভারত পাকিস্তান বিভক্ত হয়ে গেল। বিভক্ত হওয়ার ঠিক পরেই
পরের 1 মাস 1.5 মাস 2 মাসের মধ্যে কাশ্মীর নিয়ে ভারতের সাথে পাকিস্তানের সমস্যা দেখা দিল। কারণ ছিল কাশ্মীরের জনগণ মুসলিম ছিল আর শাসক অমুসলিম ছিলেন। শাসক যখন চিন্তা করছিলেন যে আমি ভারতের সাথে যোগ দিব নাকি পাকিস্তানের সঙ্গে যোগ দিব, এই সময় পাকিস্তান কাশ্মীর আক্রমণ করে বসে। তাই ওই শাসক হরি সিং ভারতে পালিয়ে এসে ভারতের সঙ্গে চুক্তি করেন। দুই দেশ ইচ্ছা মতো কাশ্মীরকে দখল করে নেয়। ভারত যে অংশটা দখল মানে পাকিস্তান যে অংশটা দখল করে নেয় ওটার নাম হচ্ছে আজাদ কাশ্মীর, আর ভারতের দখলে যেটা থেকে যায় সেটার নাম হয় জম্মু কাশ্মীর। এই দুই কাশ্মীরের মধ্যে পাকিস্তান এবং ভারতের মধ্যে যে সীমানা রেখা টানা হয় তার নাম হচ্ছে লাইন অফ কন্ট্রোল। চীন বলল যে আমারও আসলে কাশ্মীর চাই, আমিও কাশ্মীরের কিছু অংশ আমাকেও দিতে হবে। এবার চীনের সাথে কাশ্মীরে ভারতের যে সীমানা সেটার নাম হয় লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। অ্যাকচুয়াল যদি থাকে তাহলে চীনের সাথে হবে, আর শুধু যদি লাইন অফ কন্ট্রোল থাকে তাহলে সেটা পাকিস্তানের সাথে হবে। এইবার চীন পাকিস্তান কি বলে কাশ্মীরে ভারতের সাথে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল সীমারেখা তৈরি করার পরেও চীনের বিশাল একটা সীমানা ভারতের অন্য জায়গায় থেকে যায়। এই সীমানার নাম হচ্ছে রেড ক্লিফ কি বলে যে ম্যাকমোহন লাইন। এটা 1914 সালে মানে 47-এর আরো আগে হয়েছিল। তার মানে তুলনামূলক আমরা যদি মানে জন্মের কথা বিচার করি, সময়ের কথা বিচার করি, তাহলে এই লাইনগুলোর মধ্যে সবচেয়ে প্রাচীন হচ্ছে ম্যাকমোহন লাইন, যেটা 1914 সালে ভারত এবং চীনের মধ্যে হয়েছিল। তারপরে 47 সালে রেড ক্লিফ লাইন হয়েছিল। এরপরে 47, 65 হ্যাঁ এরকম করে ভারত পাকিস্তানের মধ্যে এই জায়গায় বেশ কয়েকবার যুদ্ধ হয়েছে। এই প্রেক্ষিতে বিভিন্ন প্রেক্ষিতে লাইন অফ কন্ট্রোল এবং লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলের জন্ম হয়েছে। এই হচ্ছে লাইন অফ কন্ট্রোল, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল বা লাইন সংক্রান্ত আমার আজকের ক্লাসের আলোচনা। আরো বিশেষ গুরুত্বপূর্ণ কিছু লাইন আছে যেই লাইনগুলো নিয়ে আমি পরের ক্লাসে ইনশাল্লাহ আলোচনা করব। তো আজকে এ পর্যন্তই বিদায় চাইছি আমি শাহিদ স্যার। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।